সীমান্তে সতর্ক ইরান, সেনাপ্রধানের হুঁশিয়ারি। ইরানের সামরিক বাহিনী যেকোনো শত্রুতামূলক তৎপরতার বিরুদ্ধে দৃঢ় ও সিদ্ধান্তমূলক জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। পশ্চিম ইরানের সীমান্তবর্তী এলাকায় সেনা ইউনিট পরিদর্শনকালে তিনি কথা বলেন। পরিদর্শনের সময় হাতামি সেনাদের প্রস্তুতি, অপারেশনাল সক্ষমতা ও যুদ্ধসজ্জা পর্যালোচনা করেন। মেজর জেনারেল আমির জানান, সীমান্তে মোতায়েন করা বাহিনীর মনোবল খুবই উচ্চ। ইসরায়েলি শাসনে চাপিয়ে দেওয়া ১২ দিনের যুদ্ধের অভিজ্ঞতার আলোকে অস্ত্র, সরঞ্জাম ও লজিস্টিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত করা হয়েছে। সেনাপ্রধান বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সমমুখী ও অসমমুখী উভয় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুতি জোরদার করছে। শত্রুপক্ষের প্রতিটি নড়াচড়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো ধরনের অপচেষ্টার জবাব কঠোরভাবে দেব। পাকিস্তানের সেনাপ্রধানকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দিল সৌদি আরব। পাকিস্তানের চিফ অব ডিফেন্স স্টাফ ও সেনা প্রধান আসিম মুনিরকে সর্বোচ্চ জাতীয় সম্মাননা কিং আব্দুল আজিজ মেডেল অফ এক্সিলেন্স প্রদান করেছে সৌদি আরব। খবর এক্সপ্রেস ট্রিবিউনের। দেশটির আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, ফিল্ড মার্শাল আসিম মুনির সোমবার ২ ডিসেম্বর সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গে সৌদি আরবের একটি সরকারি সফরে সাক্ষাৎ করেন। এই সময় এই সম্মাননা গ্রহণ করেন। এই সময় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা, কৌশলগত সমন্বয় এবং পরিবর্তনশীল ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে দেশের নেতার মাঝে আলোচনা হয়। বিবৃতিতে বলা হয়েছে, এই সংলাপ পাকিস্তান ও সৌদি আরবের মধ্যকার গভীর ঐতিহাসিক এবং ভ্রাতৃসুলভ সম্পর্ককে পুনর্ব্যক্ত করেছে। ফিল্ড মার্শাল মুনিরের পেশাগত দক্ষতা ও কৌশলগত দৃষ্টিভঙ্গিকে সৌদি আরব প্রশংসা করেছে। একই সঙ্গে পাকিস্তান ও সৌদি আরবের দীর্ঘকালীন ভ্রাতৃসুলভ সম্পর্ক বজায় রাখতে তার প্রতিশ্রুতির স্বীকৃতি দিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, কিং আব্দুল আজিজ মেডেল অফ এক্সিলেন্স প্রদান পাকিস্তান সৌদি আরব সম্পর্কের গভীরতা ও উভয় দেশের আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি অর্জনে কৌশলগত সহযোগিতা আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি নির্দেশ করে। পাকিস্তান ও সৌদি আরব দীর্ঘদিন ধরে কৌশলগত ও প্রতিরক্ষা সহযোগিতায় যুক্ত। গত ১৮ সেপ্টেম্বর দুই দেশ একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি করে। ওই চুক্তিতে বলা হয়, উভয় দেশের প্রতি যেকোনো আগ্রাসন উভয়ের প্রতি আগ্রাসন হিসাবে বিবেচিত হবে। ফিলিস্তিনি বন্দীদের জন্য কুমির ঘেরা কারাগার বানাবে ইসরায়েল। দখলদার ইসরায়েলি বাহিনীর হাতে আটক ফিলিস্তিনি বন্দীদের জন্য কুমির ঘেরা কারাগার বানানোর প্রস্তাব দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ও চরম ডানপন্থী নেতা ইতামার বেন গভির। তার দাবি, এতে কোনো বন্দী পালিয়ে যাওয়ার সাহসও করবে না। খবর আনাদালু এজেন্সি। রোববার ২২ ডিসেম্বর স্থানীয় চ্যানেল ১৩ জানিয়েছে, ইসরায়েলের প্রিজন সার্ভিস এই অস্বাভাবিক প্রস্তাব খতিয়ে দেখছে, যেখানে বলা হয়েছে বন্দীদের পালানোর সুযোগ সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রাখতে কারাগারের চারপাশে কুমির রাখা হবে। পত্রিকাটি জানিয়েছে, গত সপ্তাহে প্রস্তাবটি ইসরায়েলি কারাগার সার্ভিসের প্রধান কমিশনার কবি ইয়াকোবিকে শুনিয়েছেন বেন গভির। প্রস্তাবিত কারাগারটি দেশটির উত্তরের হামাদ গাদা এলাকায় স্থাপন করা হতে পারে। এটি মূলত দখলকৃত সিরিয়ার গোলান উচ্চভূমি এবং জর্ডান সীমান্তের কাছাকাছি অঞ্চল। এখানে ইতোমধ্যেই একটি কুমিরের খামার ও চিড়িয়াখানা রয়েছে। এই প্রস্তাবের পাশাপাশি ইসরায়েলি কনস্টিটিউশনের কোনি সেটে বেন গভির একটি বিল অনুমোদন করতে যাচ্ছে, যেটি পাশ হলে ফিলিস্তিনি বন্দীদের মধ্যে যারা ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা বা অংশগ্রহণের অভিযুক্ত তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। ১১ নভেম্বর প্রথম পাঠনের সময় বিলটি অনুমোদন পেয়েছে এবং আইন হিসেবে কার্যকর হওয়ার জন্য দ্বিতীয় ও তৃতীয় পাঠ অতিক্রম করতে হবে। বর্তমানে ইসরায়েলের কারাগারে ১০,০০০-এর বেশি ফিলিস্তিনি বন্দী রয়েছেন, যার উল্লেখযোগ্য সংখ্যা রয়েছে শিশু ও নারীর। মানবাধিকার সংস্থা এবং প্রতিবেদনগুলোর তথ্য অনুযায়ী বন্দীদের বিরুদ্ধে চিকিৎসার অবহেলা এবং নির্যাতন সংক্রান্ত অভিযোগ বেড়েছে। তবে এর মাঝে বেন গভিরের প্রস্তাবটি আন্তর্জাতিকভাবে বিতর্ক সৃষ্টি করছে। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন থাকতে দেওয়া হবে না, শুভেন্দু অধিকারীর হুমকি। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সোমবার ২০ ডিসেম্বর কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। ভারতীয় ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুসারে বিক্ষোভকালে শুভেন্দু বলেছেন, কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন থাকতে দেওয়া হবে না। তিনি বলেন, দীপু দাসকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। আমরা তাদের এখানে বসতে দেব না, তাদের এটি তালাবদ্ধ করতে হবে। ২৪ ডিসেম্বর সীমান্তে ১ ঘণ্টা অবরোধ থাকবে এবং ২৬ ডিসেম্বর আমরা আবারও প্রতিবাদ করব। স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রায় ২,০০০ বিজেপি কর্মী রাস্তায় বসে স্লোগান দেন, দীপু দাস হত্যাকাণ্ড নিয়ে বক্তব্য দেন। বিক্ষোভকারীরা এই ঘটনাকে মানবাধিকার লঙ্ঘন বলে বর্ণনা করেন। শুভেন্দু বলেন, বাংলাদেশে এই হামলা যদি না থামে তবে আগামী ২৬ ডিসেম্বর ১০,০০০ মানুষ নিয়ে আবার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভে ফিরব। ২৪ ডিসেম্বর রাজ্য জুড়ে হিন্দু সংগঠনগুলো নির্দিষ্ট সময়ের জন্য রাস্তা অবরোধ করবে।
স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, বিক্ষোভ চলাকালীন বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকাও দাহন করেন আন্দোলনকারীরা। 15 বছর পর পুনরায় বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করছে জাপান। প্রায় 1.5 দশক পর আবারও বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালুর পথে হাঁটছে জাপান। দেশটি নিগাতা প্রিফেকচারে অবস্থিত কাশিওয়াজাকি কারিওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে আগামী জানুয়ারি মাসেই এই কেন্দ্রের একটি চুল্লি সক্রিয় করা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 2011 সালে ভয়াবহ ফুকুশিমা দাইচি পারমাণবিক দুর্ঘটনার পর জাপানের পারমাণবিক বিদ্যুৎ খাত কার্যত স্থবির হয়ে পড়ে। সে সময় জনসাধারণের তীব্র বিরোধিতা এবং নিরাপত্তা উদ্বেগের কারণে দেশটির 54টি পারমাণবিক চুল্লি ধাপে ধাপে বন্ধ করে দেওয়া হয়। ওই দুর্ঘটনাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের অন্যতম ভয়াবহ পারমাণবিক বিপর্যয় হিসেবে বিবেচনা করা হয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার 22 ডিসেম্বর নিগাতা প্রিফেকচারের বিধানসভায় গভর্নর হিদেও হানাজুমির প্রতি আস্থা ভোট অনুষ্ঠিত হয়। সেই ভোটে তিনি সংখ্যাগরিষ্ঠ সমর্থন পান। এর মধ্য দিয়ে কাশিওয়াজাকি কারিওয়া বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালুর রাজনৈতিক অনুমোদন কার্যত নিশ্চিত হল। গভর্নর হানাজুমি গত মাসেই এই বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালুর পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন। প্রতিবেদন অনুযায়ী ফুকুশিমা দুর্ঘটনার পর জাপানে বর্তমানে 33টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থাকলেও এর মধ্যে মাত্র 14টি পুনরায় চালু করা হয়েছে। তবে কাশিওয়াজাকি কারিওয়া বিদ্যুৎ কেন্দ্রের বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি পরিচালনা করে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি বা টেপকো, যে কোম্পানি ফুকুশিমা দাইচি বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করত। জাপানের সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, টেপকো আগামী 20 জানুয়ারি বিদ্যুৎ কেন্দ্রটির 7টি চুল্লির মধ্যে প্রথমটি পুনরায় চালু করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। সফলভাবে এই চুল্লি চালু হলে ধাপে ধাপে অন্য চুল্লিগুলোকেও সক্রিয় করা হতে পারে। জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী কেবল প্রথম চুল্লিটি চালু হলেই টোকিও অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ প্রায় 2% পর্যন্ত বাড়তে পারে। দেশটির শিল্প ও নগরভিত্তিক অর্থনীতির জন্য এই অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন নীতি নির্ধারকরা। বিশেষজ্ঞদের মতে, জাপান বর্তমানে জ্বালানি নিরাপত্তা নিয়ে বড় ধরনের চাপে রয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর ফলে আমদানিকৃত জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে জাপান আবারও পারমাণবিক শক্তির দিকে ঝুঁকছে। প্রসঙ্গত, মাত্র 2 মাস আগে দায়িত্ব নেওয়া জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি স্পষ্টভাবে পারমাণবিক বিদ্যুৎ পুনঃসূচনার পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, জ্বালানি নিরাপত্তা জোরদার করা, কার্বন নিঃসরণ কমানো এবং বিদ্যুতের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে পারমাণবিক শক্তির বিকল্প নেই। তবে এই সিদ্ধান্ত নিয়ে এখনও দেশটির ভেতরে বিতর্ক রয়ে গেছে। স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদী সংগঠনগুলো নিরাপত্তা ঝুঁকি, ভূমিকম্প প্রবণতা এবং ভবিষ্যৎ দুর্ঘটনার আশঙ্কার কথা তুলে ধরে বিরোধিতা করছে। অন্যদিকে সরকার ও বিদ্যুৎ কোম্পানিগুলো বলছে, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সব মিলিয়ে প্রায় 15 বছর পর বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালুর সিদ্ধান্ত জাপানের জ্বালানি নীতিতে একটি বড় মোড় হিসেবে দেখা হচ্ছে, যার প্রভাব শুধু দেশটির অভ্যন্তরীণ নয়, বরং বৈশ্বিক পারমাণবিক শক্তি ব্যবস্থার দিকেও নজর কাড়ছে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু নির্যাতনের অভিযোগ কানাডার পার্লামেন্টে উত্থাপন। কানাডার পার্লামেন্টে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতা ও নির্যাতনের অভিযোগ উত্থাপন করা হয়েছে। দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির এমপি মেলিসা ল্যান্ডসম্যান এই অভিযোগ তুলে পরিস্থিতিকে গভীরভাবে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে কানাডা সরকারের পক্ষ থেকে স্পষ্ট ও কার্যকর অবস্থান নেওয়ার আহ্বান জানান। সম্প্রতি পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে এমপি মেলিসা ল্যান্ডসম্যান বলেন, বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে সংখ্যালঘু হিন্দুদের লক্ষ্য করে হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং ধর্মীয় স্থাপনায় ভাঙচুরের ঘটনা বাড়ছে। তিনি দাবি করেন, এসব ঘটনা কেবল বিচ্ছিন্ন নয়, বরং একটি বড় সামাজিক অস্থিরতার ইঙ্গিত বহন করছে। এমপি ল্যান্ডসম্যান তার বক্তব্যে উল্লেখ করেন, যুবনেতা শরীফ ওসমান হাদি নিহত হওয়ার ঘটনার পর বাংলাদেশে চরমপন্থী অস্থিরতা আরও তীব্র আকার ধারণ করেছে। সেই অস্থিরতার সুযোগ নিয়ে উগ্র গোষ্ঠী সংখ্যালঘু হিন্দুদের টার্গেট করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষায়, পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সংখ্যালঘু সম্প্রদায় নিজেদের নিরাপত্তা নিয়ে চরম অনিশ্চয়তায় ভুগছে। তিনি আরও বলেন, কিছু অঞ্চলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে এবং মন্দিরে হামলার অভিযোগ পাওয়া যাচ্ছে। একই সঙ্গে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সংখ্যালঘুদের এলাকা ছাড়তে বাধ্য করার ঘটনাও ঘটছে বলে দাবি করেন তিনি। এমপি ল্যান্ডসম্যানের মতে, এসব ঘটনা বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে ধর্মীয় সহিংসতার একটি ভয়াবহ অধ্যায় হিসেবে চিহ্নিত হতে পারে।
কানাডার এই এমপি অভিযোগ করেন, ভারতপন্থী হিসেবে বিবেচিত কিছু সম্প্রদায়ের ওপর উগ্র জনতা চরমপন্থী স্লোগান দিয়ে আক্রমণ চালাচ্ছে। তার মতে, রাজনৈতিক বিভাজন এবং চরমপন্থী চিন্তাধারার বিস্তার সংখ্যালঘুদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। মেলিসা ল্যান্ডসম্যান বলেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত অবনতি সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি মন্তব্য করেন, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে বাংলাদেশ হয়তো ধর্মীয় সহিংসতার সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলেও সতর্ক করেন তিনি। এমপি ল্যান্ডসম্যানের মতে, মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতার প্রশ্নে কানাডা সবসময় নৈতিক অবস্থান নিয়ে থাকে। তাই বাংলাদেশে ধর্মীয় সহিংসতা ও সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে কানাডা নীরব থাকতে পারে না বলে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন। তিনি বলেন, এই সংকটে কানাডা সরকারের উচিত কূটনৈতিকভাবে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলা এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে দৃশ্যমান উদ্যোগ নেওয়া। তিনি আরও বলেন, শুধু বক্তব্য নয়, বরং কার্যকর কূটনৈতিক পদক্ষেপই পারে পরিস্থিতির উন্নতি ঘটাতে। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সক্রিয় ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। এদিকে ভারতের পক্ষ থেকেও বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ভারতীয় কর্মকর্তারা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে বিভিন্ন মাধ্যমে জানানো হয়েছে। এতে করে বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টি আরও আলোচনায় আসছে। বিশ্লেষকদের মতে, একটি দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি যখন আন্তর্জাতিক পার্লামেন্টে আলোচনার বিষয় হয়ে ওঠে, তখন তা কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। বাংলাদেশ সরকার এই অভিযোগগুলোর জবাবে কী ধরনের কূটনৈতিক ও বাস্তব পদক্ষেপ নিতে পারে বলে আপনি মনে করেন, সেটাই এখন আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করছে। নির্বাচনের আগে মিয়ানমারে তীব্র হামলা সেনাবাহিনীর, ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাণ দিতে হলেও খুশি। মিয়ানমারে কয়েকদিন পরই জাতীয় নির্বাচন। দেশটির জান্তা সরকারের তফসিল অনুযায়ী 28 ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন ঘিরে নানা বিতর্ক ও সমালোচনার মধ্যেই দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় তীব্র বিমান হামলা চালিয়ে যাচ্ছে মিয়ানমারের সামরিক বাহিনী। এতে চরম দুর্দশায় রয়েছেন ওইসব এলাকার মানুষ। যেমন বলা চলে লাংজাকিমের কথাই। গত মাসের শেষের দিকে এক রাতে চীন রাজ্যে তার গ্রামের ওপর দিয়ে উড়ে যায় যুদ্ধবিমান। কাছেই ধোঁয়া উঠতে দেখা যাচ্ছিল। হাতের কাছে যা কিছু ছিল তা নিয়েই পালিয়ে যান তিনি। গত কয়েক সপ্তাহে জান্তার হামলার মুখে কিমের মতোই বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে পালিয়েছেন হাজার হাজার বেসামরিক মানুষ। বিদ্রোহী গোষ্ঠীগুলোর তথ্য অনুযায়ী গত সপ্তাহে বাংলাদেশ সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে হামলা চালিয়ে অন্তত 30 জনকে হত্যা করেছে জান্তা বাহিনী। এছাড়া গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে চীন রাজ্যে অন্তত 3টি স্কুল ও 6টি চার্চে হামলা চালানো হয়েছে। এতে 6 শিশুসহ 12 জন নিহত হয়েছেন। এইসব বিষয় নিয়ে বিবিসির কাছে কোনো মন্তব্য করেনি জান্তা সরকার। চীন রাজ্যের অনেকেই বলছেন, জান্তা বাহিনী এখন যে হামলা চালাচ্ছে তা 3 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ। মিয়ানমারে জান্তার সঙ্গে বিদ্রোহীদের এই সংঘাতের শুরু 2021 সালে অং সান সু চি সরকারের পতনের পর। ওই বছর নির্বাচিত সূচিকে এক সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। তারপর থেকে চরম দমনপীড়ন চালিয়ে যাচ্ছে জান্তা সরকার। আগামী নির্বাচনের মাধ্যমে জান্তা সরকার নিজেদের ক্ষমতা আরও পোক্ত করতে চায় বলে ধারণা বিশ্লেষকদের। বিভিন্ন দেশ থেকেও আপত্তি জানানো হয়েছে। সূচির দল দ্য ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এই নির্বাচনে অংশ নিচ্ছে না। হামলার মুখে ঘরবাড়ি ছাড়া রাল উক থাং বলছিলেন, আমরা নির্বাচন চাই না, জান্তা সরকার চালাতে জানে না। সূচির সময় কিছুটা হলেও গণতন্ত্র ছিল। নির্বাচন হলে সেখানে চুরি করা হবে বলে বিশ্বাস করেন ইয়াং জাকিম। তিনি বলেন, আমরা যদি জান্তা সমর্থিত দলকে ভোট না দিই, তাহলে আমাদের ভোট চুরি করে ওই দলগুলোকে দিয়ে দেওয়া হবে। আর চীন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী চীন ন্যাশনাল ফ্রন্টের ভাইস চেয়ারম্যান সুই খারের ভাষায়, এই নির্বাচন শুধুই সামরিক স্বৈরশাসন দীর্ঘ করার জন্য, মানুষের পছন্দ অপছন্দের জন্য নয়। সুই খার বলেন, বিদ্রোহী নিয়ন্ত্রিত চীন রাজ্যের উত্তরাংশে শত শত জান্তা সেনা অগ্রসর হওয়ার চেষ্টা করছেন। যুদ্ধবিমান, ড্রোন ও কাননের গোলার মাধ্যমে তাদের সহায়তা করা হচ্ছে। যদিও চীনের এই উত্তরাংশে প্রবেশ করাটা সামরিক বাহিনীর জন্য কষ্টসাধ্য, কারণ সেখানে বিদ্রোহীদের ঘাঁটিগুলো ঘন জঙ্গলে ঢাকা পাহাড়ের মধ্যে অবস্থিত। সেখানকার একটি হাসপাতালে গিয়ে কয়েকজন আহত বিদ্রোহী যোদ্ধাকে দেখা যায়। তাদের মধ্যে কয়েকজনের অঙ্গচ্ছেদ করতে হয়েছে। 2021 সালের অভ্যুত্থানের সময় এই বিদ্রোহীদের অনেকেই ছিলেন স্কুল পড়ুয়া। এখন প্রাপ্তবয়স্কের কাতারে পা রাখা এসব তরুণ সাধারণ জীবন ছেড়ে বিদ্রোহের বিরুদ্ধে লড়াই করছেন। এমনই একজন 18 বছর বয়সী এবেল ডান পা হারিয়েছেন। হাতেও গুরুতর আঘাত লেগেছে। হাসপাতালে তার পাশের বিছানায় শুয়েছিলেন 19 বছর বয়সী সিসি মাউং। তারও একটি পা কেটে ফেলতে হয়েছে। তিনি বলেন, শত্রু সেনা পিছু হচ্ছিল, আমরা সামনে এগোতে থাকি। তখন আমি একটি স্থলমাইনের ওপর পা দিয়ে ফেলি। বিস্ফোরণে আমরা আহত হই। এরপর আকাশপথে হামলা চালানো হয়। আমি একটি পা হারিয়েছি, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ভালো জীবন উপহার দিতে যদি প্রাণ দিতেও হয়, তাতেও আমি খুশি। বাংলায় হাত দিলে দিল্লি কেড়ে নেব, বললেন মমতা।
সালের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR নিয়ে রাজনৈতিক উত্তেজনা চরমে। এর মধ্যে সোমবার 22 ডিসেম্বর কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মী সভা থেকে হুঙ্কার ছুড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে মমতা বলেন, বাংলা জিতে দিল্লি কাড়ব, ওরা মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চায়, টোটাল অটোক্রেসি চলছে। 46 জন ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন, তার মধ্যে অর্ধেকের বেশি হিন্দুও আছেন। SIR দীর্ঘ প্রক্রিয়া হলেও তা স্বল্প সময় করা হচ্ছে বলে অভিযোগ করেন মমতা। পুরো SIR প্রক্রিয়াকে ব্লান্ডার আখ্যা দিয়ে তিনি বলেন, টোটালটাই আনপ্ল্যান্ড। বিজেপির কথায় বিজেপির কমিশন। বিজেপি, তুমি আমাদের সঙ্গে কোনো কিছু খেলেই কিছু করতে পারবে না। তুমি সব এজেন্সিকে দালাল বানিয়েছ। বিজেপির দাবি আরও নাকি 1.5 থেকে 2 কোটি নাম বাদ দিতে হবে। বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে মমতা বলেন, বাংলায় আপনারা লড়াই করুন, বাংলায় লড়াই করলে ওর দিল্লি কেড়ে নেব, চাইলে আমার গলাটাও কেটে দিতে পারেন, কিন্তু আমি মানুষের কথাই বলবো। এদিকে SIR এর মাধ্যমে ভোটার তালিকা সংশোধন করলেও ভোট বাক্সে এর কোনো প্রভাব পড়বে না বলে সদর্থে ঘোষণা করেন মমতা। তার অভিযোগ, নির্বাচন কমিশন প্রতিদিন নির্দেশ পরিবর্তন করছে। এ পর্যন্ত অন্তত 22 থেকে 24 বার নির্দেশ বদলেছে। এর ফলে বৈধ ভোটারদের হয়রানির মুখে পড়তে হচ্ছে। মুখ্যমন্ত্রী এদিন বাড়ি বাড়ি ঘুরে তালিকাতে বাদ গেছে এমন ভোটার বাস্তবে আছে কিনা তাদের খোঁজ নেয়ার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দেন। তিনি বলেন, যদি এমন ভোটার খুঁজে পাওয়া যায় তাহলে তারা যেন সঠিক চ্যানেলে অভিযোগ করতে পারে সে ব্যবস্থা করতে হবে। SIR এর খসড়া তালিকায় পশ্চিমবঙ্গে 58 লাখ ভোটার বাদ পড়েছে। মমতা এদিন দলীয় কর্মী, বিধায়ক ও কাউন্সিলরদের নির্দেশ দিয়ে বলেন, যাদের অসঙ্গতি এসেছে ও শুনানির নোটিশ পেয়েছে তাদের সহযোগিতা করতে হবে।